এবং প্রথম দেশ হিসেবে রাশিয়ায় কোভিড ভ্যাকসিনের অনুমোদন। অক্টোবরে ব্যাপক হারে উৎপাদন। দেশে ৩৩ জনের মৃত্যুর খবরে শেষ হলো নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। চেকপোস্টে প্রত্যক্ষদর্শীর বয়ানের ওপরই নির্ভর করে এগোতে হচ্ছে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর মামলার তদন্ত কাজ। বডি ওর্ন ক্যামেরা বা শরীরে বহনযোগ্য ক্যামেরা থাকলে সেদিনের ঘটনা খুব সহজেই বের হয়ে আসতো। পুলিশের কাজে এই ধরনের খুদে ক্যামেরার ব্যবহার শুরু করেও এখন শুধু কাগজে কলমেই আছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্ট। ঈদের আগের রাতে এই চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহা নিহতের ঘটনা এখন দেশ জুড়ে আলোচনা, সমালোচনা আর নানা জল্পনা কল্পনার অংশ। কিন্তু এসব এক নিমেষেই থেমে যেত যদি চেকপোস্টে একটি ক্যামেরা থাকতো। উন্নত বিশ্বের অনেক দেশেই চেকপোস্ট তো বটেই, ট্রাফিক পুলিশও ব্যবহার করেন শরীরে বহনযোগ্য এই খুদে ক্যামেরা, যে কারণে পথচারী থেকে শুরু করে তল্লাশির আওতায় আসা মানুষের সঙ্গে কথোপকথন চলার সময় দুপক্ষই থাকেন সতর্ক। গত কবছর আগে ঢাকাতেও ট্রাফিক পুলিশকে দেওয়া হয় এই বডি ওর্ন ক্যামেরা। পুলিশের তথ্য বলছে এই ক্যামেরার কারণে যানবাহন চালকেরা পুলিশের সঙ্গে কথোপকথনে ছিলেন সাবধানে, যদিও ক্যামেরাটির ব্যবহার এখন অনেকটাই কাগজে কলমে। অপরাধ বিশ্লেষকরা বলছেন এই বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা উচিত প্রতিটি চেকপোস্টে। আমাদের এই আধুনিক আইন পুলিশ বাহিনীর বা আধুনিক সমাজ ব্যবস্থায় টেকনোলজির যে একটা বিরাট অবদান, টেকনোলজির ব্যবহার যে ক্রিমিনালরা বিভিন্নভাবে করছে, সেটাও কিন্তু আসলে এনকাউন্টার করার জন্য আমি মনে করি এ ধরনের ব্যবস্থা খুবই জরুরি। তবে এ ব্যাপারে পুলিশ দফতরের মিডিয়া সেলে দুদিন ফোন করে এবং একদিন মেসেজ পাঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাড়া পাওয়া যায়নি, যদিও ডিএমপি বলছে ব্যাপারটি ভেবে দেখবেন তারা। চেকপোস্টগুলোতে বডি ওর্ন ক্যামেরা প্রোভাইড করা যায় কিনা সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। প্রথমে পরীক্ষামূলকভাবে হয়তো চালু করব, পরবর্তীতে ব্যাপকভাবে এটা চালু করার চেষ্টা করব। বডি ওর্ন ক্যামেরার ফুটেজ ইচ্ছে করলেই মুছে ফেলার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন অবসরপ্রাপ্ত সিনহার সেদিনের ঘটনা রেকর্ড করা গেলে সেদিন আসলে চেকপোস্টে কী ঘটেছিল সেটি সহজেই দৃশ্যমান হতো। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের প্রথম ৬ মাসেরও বেশি সময় পর করোনা সংক্রমণ কমার অজুহাতে ব্রিফিং বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হবে। মঙ্গলবার শেষ বুলেটিনে জানানো হয় ১৪,৮২০ জনের নমুনা পরীক্ষায় প্রায় ৩,০০০ শনাক্ত হয়েছে। প্রাণ গেছে ৩৩ জনের। বুলেটিন বন্ধ করায় মহামারীকে ঘিরে গুজব বাড়ার আশঙ্কা করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্যের। এহসান জুয়েলের রিপোর্ট। ঘড়ির কাঁটায় দুপুর ২:৩০। মঙ্গলবার শেষবারের মতো টেলিভিশনের পর্দায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই ব্রিফিংয়ে এপ্রিলেই সাংবাদিকদের অংশগ্রহণ বন্ধ করা হয়। এখন ৬ মাস পর যখন পুরো বুলেটিনই বন্ধ করার ঘোষণা এলো, তখনও দেশে একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৩,০০০, মৃত ৩৩ জন। পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত ২,৯৯৬ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২,৬৩,৫০৩ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ৩,৪৭১ জন। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। এই অনলাইন ব্রিফিংটা আগামীকাল থেকে বন্ধ থাকবে। মৃত্যুর সংখ্যা কমছে, এই কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো বুলেটিন। বিষয়টিকে সাময়িক বলছে অধিদপ্তর। আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি, আপাতত কিছুদিন থাকুক, দেখি আমাদের অবস্থান, তারপরে হয়তো করে। তবে করোনা রোধে জাতীয় কমিটি মনে করে বুলেটিন বন্ধ হলে ছড়াবে গুজব। প্রেস রিলিজ পাঠানোর ফলশ্রুতিতে আমাদের গুজবের যে আশঙ্কা সেটা কিন্তু আরো বেড়ে যাবে অতীতের চাইতে। বন্ধ করা উচিত হয়নি, উল্টো আরো এটাকে উন্মুক্ত করা উচিত ছিল, যেরকম সাংবাদিকদেরকে তথ্য উত্তর দেওয়া, প্রশ্ন করতে সুযোগ দেওয়া। করোনাকালে তথ্যের অবাধ প্রবাহ দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতো বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আইডিসিআর ও আইসিসিডিডিআরবির যৌথ জরিপ বলছে রাজধানীর ৯% মানুষই কোভিড আক্রান্ত, যাদের প্রায় ৮০% উপসর্গহীন। কাজেই ব্যাপক হারে পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন ও সবার স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন স্বাস্থ্যবিদরা।
ফারুক ভাই রবিনের রিপোর্ট। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে কোভিড-19 আক্রান্ত শনাক্ত 2,63,000। তবে গত 18 এপ্রিল থেকে 5 জুলাই পর্যন্ত পরিচালিত আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ জরিপের ফলাফল ইঙ্গিত দেয় আক্রান্তের হার নিশ্চিতভাবেই অনেক বেশি। রাজধানীতে 3,227 পরিবারে জরিপের ফলাফলে দেখা যায় বাসিন্দাদের 9%ই কোভিড আক্রান্ত, যাদের 78 ভাগের দেহে নেই কোনো লক্ষণ উপসর্গ, যা সামাজিক দূরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মেনে চলা আর পরীক্ষার হার বাড়ানোর প্রয়োজনীয়তাই তুলে ধরছে বলে মত বিশেষজ্ঞদের। যেটা দেখিয়েছে এটা অ্যালার্মিং তথ্য। ঢাকা শহরে বিরাট অ্যামাউন্ট অফ রোগী রয়ে গেছে। এটা ওই ধারণাটাই ঠিক যে আমরা যে পরিমাণ টেস্ট করতেছি এটা অত্যন্ত অপ্রতুল। ল্যাবরেটরিতে নিশ্চিত করা যতজন রোগী শনাক্ত হচ্ছে তার থেকে কমপক্ষে 10 গুণ বেশি মৃদু লক্ষণযুক্ত বা লক্ষণবিহীন রোগী থাকতে পারে, তারা নানা কারণেই এই করোনা শনাক্তের আওতায় আসছে না। জরিপে অন্তর্ভুক্ত করা হয় 6টি বস্তিকেও। বস্তিতে সংক্রমণ কম বলে সাধারণের ধারণা থাকলেও জরিপে দেখা যায় সেখানকার বাসিন্দাদের 6% কোভিড সংক্রমিত। ওখানে বেশিরভাগ লোক হচ্ছে 60-এর নিচে, এই কারণে ওখানে মৃত্যু হার কম। এই জন্য আমাদের মধ্যে দেখে ওখানে মৃত্যু বেশি হয় নাই বা এরকম কোনো রিপোর্ট হয় নাই, এটা দেখে মনে করেছে ওখানে সংক্রমণও কম। তাহলে এই গবেষণা প্রমাণ করছে যে সংক্রমণ ওখানে আছে। কোভিডের বাস্তব চিত্রের ধারণা পেতে এ জরিপ সহায়ক বলেও মত বিশেষজ্ঞদের। পাশাপাশি সংক্রমণের লাগাম টানতে রোগ শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। কোনো বিকল্প ব্যবস্থা না করেই মুমূর্ষ রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান আইপিএইচ বন্ধ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অথচ সরকারি হাসপাতালে স্যালাইনের বড় যোগানদাতা এটি। বিশেষজ্ঞরা বলছেন মন্ত্রণালয়ের অদক্ষতা আর নজরদারির অভাবেই এই প্রতিষ্ঠানের এমন পরিণতি। রাশেদ লিমনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই দেশের আইভি ফ্লুইড বা স্যালাইনের বড় যোগানদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ। সরকারি হাসপাতালে নির্দিষ্ট এই স্যালাইনের বড় অংশের সরবরাহকারী এই প্রতিষ্ঠান, আর মুমূর্ষ রোগীদের জন্য অত্যাবশ্যকীয় 3% সোডিয়াম ক্লোরাইডের একমাত্র যোগানদাতা আইপিএইচ। অথচ ঝুঁকিপূর্ণ কারখানা, অস্বাস্থ্যকর পরিবেশ, অদক্ষ জনবল সহ নানা কারণ দেখিয়ে গত 15 জুন বন্ধ করে দেয়া হয় দেশের একমাত্র সরকারি জৈব ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর এজন্য প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের অবহেলাকেই দুষছেন ঔষধ প্রশাসন। কারণ দর্শন নোটিশের জবাবটা আমরা সেই প্রতিষ্ঠান থেকে পাইনি, যেহেতু মানসম্মত ঔষধ উৎপাদনেও মান নিয়ন্ত্রণের তার সেই ব্যবস্থা নাই, সেজন্য আমরা সেটা বন্ধ করে দিয়েছি। এদিকে ঔষধ প্রশাসন বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় স্যালাইন নেওয়ার নির্দেশনা দিলেও 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন পাওয়া নিয়ে সংশয় হাসপাতাল কর্তৃপক্ষের। 0.3% সোডিয়াম ক্লোরাইড এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রোগীদের স্যালাইনটি যদি না দেওয়া হয় অনেক সময় মৃত্যুর ঝুঁকি থাকে অনেক বেশি। এইটি আমাদের আইপিএস থেকে সাপ্লাই দেওয়া হতো। এটা বাইরে 2-1টি কোম্পানির হয়তো 3% সোডিয়াম ক্লোরাইড এটা থাকতে পারে, কিন্তু খুব একটা আমরা কোনো জায়গায় আমরা পাই না। 2019-এর জুলাই থেকে 2020-এর 15 জুন পর্যন্ত দেশের 119টি সরকারি হাসপাতালে 8,58,500 ব্যাগ স্যালাইন সরবরাহ করেছে আইপিএস। বিকল্প ব্যবস্থা না করেই এমন একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ঠিক হয়নি বলছেন বিশেষজ্ঞরা। দেশের একটা প্রতিষ্ঠান চোখের সামনে এরকম ভাবে জরাজীর্ণ হয়ে গেল, এটা তো মন্ত্রণালয়েরই অধীনে একটা প্রতিষ্ঠান, সুতরাং মন্ত্রণালয় অবশ্যই এই দায় এড়াইতে পারে না, এবং এই দায়টা সুনির্দিষ্টভাবে কার সেটা আসলে খুঁজে বের করা দরকার। এখনো প্রায় 50,000 ব্যাগ স্যালাইন মজুদ থাকলেও তা সরবরাহের অনুমতি পায়নি আইপিএইচ। যদিও দফায় দফায় নোটিশ পেলেও কারখানা সংস্কারে কেন উদ্যোগ নেওয়া হয়নি সে বিষয়ে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। একের পর এক করোনা টেস্টে মানসিকভাবে বিপর্যস্ত ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। শিগগিরই মনোবিদ নিয়োগের আশ্বাস বাফুফের। স্বাভাবিকের তুলনায় একেবারেই কম বিমান চলাচল, কিন্তু টিকিটের চাহিদা আকাশচুম্বী। এতে চরম দুর্ভোগের মুখে চট্টগ্রামের প্রবাসীরা। নানা কাঠখড় পুড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। এই সুযোগে 2 থেকে 3 গুণ টিকিটের বাড়তি দাম রাখছে এয়ারলাইন্সগুলো। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন যাওয়ার 40,000 টাকার টিকিট
1,40,000-ও মিলছে না। একইভাবে অন্যান্য গন্তব্যের বিমান টিকিটের দামও চওড়া। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনাকালীন সময়ে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসীদের দুর্ভোগ থেকে যেন মুক্তি মিলছে না। একদিকে 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ প্রতিবেদন জোগাড়, এখন তার সাথে যুক্ত হয়েছে চাহিদা অনুযায়ী যাত্রার বিমান টিকিট না পাওয়া। আবার দেন দরবার করে টিকিট পাওয়া গেল দাম আকাশ ছোঁয়া। টিকিট ছিল ভাই আগে আসা যাওয়া মাত্র 60,000 টাকা, এখন এই জায়গায় আমাকে 1,20,000 টাকা দিয়ে টিকিটটা করতে হয়েছে। অনেক ভোগান্তি হয়েছে, আমি অনেক জায়গা খুঁজছি, পাই না টিকিট, করিও ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। যাত্রীরা করোনাকালীন অবস্থায় এখানে ছুটিতে এসে আটকা পড়ছে, তাদের জন্য যে ফেয়ার বর্তমানে চলতেছে এটা 3 গুণ 4 গুণ বেশি। ট্রাভেল এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চালু থাকা প্রতিটি গন্তব্যের টিকিটের দাম 2 থেকে 3 গুণ বেশি। স্বাভাবিক সময়ে বাহরাইনের টিকিটের দাম 35 থেকে 40,000 টাকা হলো এখন বিক্রি হচ্ছে 75 থেকে 1.5 লাখ টাকায়। একইভাবে নিউ ইয়র্কের 65,000 টাকার টিকিটের দাম 2.5 লাখ, আর 40,000 টাকার দুবাইয়ের টিকিট বিক্রি হচ্ছে 1 লাখ টাকায়। 1,40,000 10 তারিখেরটা ক্যান্সেল হয়ে আবার 12 তারিখে গেছে 1,70,000 টাকা দিই। এয়ারলাইন্স কোম্পানি যেটা করতেছে, টিকিটটা আপনার প্রথমে বিক্রি করতেছে, এরপরে যখন আপনার ফ্লাইটটা ক্লোজ হয়ে আসতেছে ক্যান্সেল করে দিচ্ছে। বিমান মন্ত্রণালয়ের কাছে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি ওটা যেন দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করেন। বাংলাদেশ বিমান ছাড়াও 60টির বেশি বিমান সংস্থা করোনাকালীন এই সময়ে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে। যাত্রী পরিবহনে বিমানের সংখ্যা বর্তমানে প্রয়োজনের তুলনায় একেবারে কম। এই অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে বিমানের সংখ্যা বাড়ানোর কথা বলছেন ট্রাভেল এজেন্সির মালিকেরা। আরও কিছু বেশি সংখ্যক ফ্লাইট বাড়ানো হইলে এই যে গরিব যাত্রীগুলো যারা আছে তাদের ভিসা চলে যাচ্ছে, তারা অন্তত কম পয়সা যেতে পারবে। টিকিটের বাড়তি দাম রাখার ব্যাপারে এয়ারলাইন্সগুলো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। প্রতিদিন ঢাকা হয়ে চট্টগ্রামের 500-র বেশি প্রবাসী বিমানে যাতায়াত করছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের সরবরাহ নেই বরিশালের পাইকারি বাজারে, এজন্য দাম আগের চেয়ে কিছুটা বেশি। আবহাওয়া খারাপ থাকায় জেলেরা পর্যাপ্ত মাছ ধরতে না পারায় এ দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালে ইলিশের পাইকারি বাজার, পোর্ট রোড, ক্রেতা বিক্রেতা সবই রয়েছে, কিন্তু নেই আশানুরূপ ইলিশ। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 4 মাসকে ভরা মৌসুম বলা হলেও বাজারে উঠেছে তুলনামূলক কম ইলিশ। এতে বেড়েছে দাম, ফলে বাজারে ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা। শুনেছিলাম মাছ প্রচুর ধরা পড়ছে এবং মাছের দাম কম, তো বাজারে এসে দেখলাম আসলে চিত্রটা ভিন্ন। আগে যে মাছ ছিল 800, সেটা এখন 1,1200 টাকা। মাছের দাম আরও কম হইলে মানুষের পক্ষে ক্রয় ক্ষমতার মধ্যে আসে। ব্যবসায়ীরা বলছেন আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা, তবে সরবরাহ বাড়লে দাম আবারও সাধ্যের মধ্যে আসবে বলে জানান তারা। ওয়েদার সিগন্যাল খারাপ হওয়ার জন্য সাগরে মাছ ধরতে না পারায় ইলিশ মাছ দাম বৃদ্ধি হয়েছে। ওই পরিমাণ ইলিশ যদি লোকালে আমদানি হতো তাহলে ইলিশের দাম অনেক কম হতো। মঙ্গলবার বরিশালের পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে 30 থেকে 41,000 টাকায়, আর সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রতি মণ 3 থেকে 4,000 টাকা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। যৌক্তিক কারণ ছাড়াই দিনাজপুরের চালের বাজার আবার অস্থিতিশীল হয়ে উঠেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছে পাইকার ও খুচরা বিক্রেতারা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মুজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে আবারও চালের দাম বেড়েছে। গত কয়েক মাসে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও 4 দফা চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। চালের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। ওরা বেশি দামে ধরে বিধায় আমাদের বেশি দামে বাড়াই দিতে হয়, আবার ওরা কমাই দিলে আমরা অটোমেটিক কমাই দিয়ে বিক্রি করি। পাইকারি বাজারের থেকে খুচরা বাজারে কেজি প্রতি আপনার 2 থেকে 3 টাকা বেশি হবে, কারণ এখান থেকে ওরা নিয়ে যায়, ওদের একটা কেজিং খরচ আছে। চাউলের যে দাম 2-3 টাকা করে বাড়ে গেছে কেজিতে, গরিব মানুষ কেমনে খাবো? মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না জানিয়ে কৃষক নেতার দাবি সরকারি নজরদারির। প্রচুর পরিমাণে চাল স্টক করছে এবং এই চাল তারা অতিরিক্ত দামে বিক্রি করছে। অবিলম্বে এই দাম কমাতে হবে এবং মানুষের সাধ্যের মধ্যে, গরিব মানুষের সাধ্যের মধ্যে
এই চাউল বিক্রি করতে হবে। অভিযোগ অস্বীকার করে চালকল মালিক গ্রুপের নেতা বলেন, ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই চাল বিক্রি করা হচ্ছে। যে হারে আমাদের মিলগুলোতে বেচা বিক্রি হতো সেভাবে বেচা বিক্রি হচ্ছে না, বরং চালের বাজারটি স্থিতিশীল আছে এবং একটু কমতির দিকেই আমরা মনে করতেছি। জেলায় বুড়ো মৌসুমে 1,71,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 8 লাখ মেট্রিক টন চাল। আর খাদ্য বিভাগ এবার মিলারদের কাছ থেকে 91,700 মেট্রিক টন চাল কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। করোনাকালে প্রায় 2,500 কোটি টাকা সমমূল্যের বিদেশি বিনিয়োগ পেল বঙ্গবন্ধু হাইটেক সিটি। মানুষের প্লাজমা থেকে ক্যান্সার ও এইডসের ওষুধ উৎপাদনে এই অর্থ বিনিয়োগ করবে অরিক্স বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান। প্রকল্পটি বাস্তবায়ন হলে 2,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। মহামারী করোনায় স্থবির দেশের শিল্প খাতের বিনিয়োগ, দিন দিন কমছে কর্মসংস্থান। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ পেল কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় $300 মিলিয়ন বিনিয়োগ করবে অরিক্স বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে হাইটেক সিটিতে মানুষের দেহ থেকে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমরা বছরে 1200 টন মানুষের প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণ করব, যার সাথে 20টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য উন্নত বিশ্বের মান বজায় রেখে ক্যান্সার ও এইডস, সার্স, ইনফ্লুয়েঞ্জা, পা ও মুখের বিভিন্ন সংক্রমণ সহ ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের বায়োটেক ওষুধ তৈরি হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অরিক্স বায়োটেককে ব্লক 2-এ 25 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। অরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2,000 কর্মসংস্থান হবে। সেখানে কিন্তু সবই হবে জ্ঞানভিত্তিক কর্মসংস্থান। বর্তমানে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 37টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে 5টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কর্মসংস্থান হয়েছে 13,000 মানুষের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রেলপথে ট্রানজিট সুবিধা পাচ্ছে নেপাল। এই সুবিধার আওতায় পণ্য পরিবহন হবে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর থেকে নেপালের বীরগঞ্জ পর্যন্ত। ট্রানজিট সুবিধায় পণ্য পরিবহনে নেপালের দূরত্ব কমবে 588 কিলোমিটার পথ, আর খরচ কমে আসবে 1/3। দেশীয় যান ব্যবহার করে নেপালি পণ্য পরিবহন বাবদ অর্থনৈতিক সুবিধা পাবে বাংলাদেশ। বঙ্গোপসাগর দিয়ে পণ্য আমদানি করে মোংলা বন্দরে খালাসের পর ট্রেনে করে পণ্য যাবে খুলনা হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্থলবন্দর। সেখান থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে মালামাল পৌঁছে যাবে নেপালের বীরগঞ্জ। এভাবেই বাংলাদেশ নেপাল পণ্য পরিবহনের সর্বমোট দূরত্ব 500 কিলোমিটার থেকে কমে দাঁড়াবে 212 কিলোমিটারে। ফলে পণ্য পরিবহনে নেপালের খরচ কমে যাবে 2/3। রেলপথে রোহনপুর সিঙ্গাবাদ নতুন এই ট্রানজিট পয়েন্ট চেয়ে নেপালের আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ। নেপালকে নতুন এই ট্রানজিট সুবিধা দিয়ে চুক্তি সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 1976 সালের ট্রানজিট চুক্তিতে বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য পরিবহনে রুট 6টি। এর মধ্যে বিরল রাধিকাপুরের দূরত্ব 514 কিলোমিটার এবং বেনাপোল বীরগঞ্জের দূরত্ব 800 কিলোমিটার। নতুন এই ট্রানজিট পাওয়ার মধ্য দিয়ে নেপালের পণ্য পরিবহনে ব্যয় যেমন কমবে, তেমনি মোংলা বন্দর ব্যবহারের চার্জ ও মাসুল এবং রোহনপুর পর্যন্ত দেশীয় যান ব্যবহার করে নেপালি পণ্য পরিবহন বাবদ অর্থ পাবে বাংলাদেশ। রেলের যেটা আসবে সেটাকে যদি আমরা বিবিআইএন মোটর ভেহিকেল এগ্রিমেন্ট এবং অন্যান্য যেসব উদ্যোগ হচ্ছে সেটার সাথে যদি আমরা সংশ্লিষ্ট করে দেখি, ট্রানজিট ব্যবহার করার ফলে মোংলা বন্দরের যে সার্ভিস ব্যবহার করবে নেপাল, তা থেকেও কিন্তু আমাদের আয় হবে। শুধু বাণিজ্য নয়, বিনিয়োগ এবং আরো অন্যান্য ক্ষেত্রে সেটাতেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত অর্থ বছরে নেপালে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে 38.5 মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আমদানি করেছে 18 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে নানা প্রতিকূলতার মধ্যেও মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 5.24%। মূল লক্ষ্যমাত্রার চেয়ে 2.96% কম হলেও পরিস্থিতি বিবেচনায় এটিকেই আশাব্যঞ্জক বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে মাথাপিছু আয়ও বেড়ে $2,064 উন্নীত হয়েছে।
অর্থনীতিতে স্বাভাবিক গতি আনতে কার্যকর পদক্ষেপ ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা ছিল 8.2%, কিন্তু কোভিড-19 মহামারীতে মার্চ থেকে জুন পর্যন্ত 4 মাস অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত স্থবির ছিল। তাই বিশ্বব্যাংক ও IMF পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2 থেকে 3% বেশি হবে না। দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোরও পূর্বাভাস ছিল প্রবৃদ্ধি হবে 2.5%। পরিস্থিতি বিবেচনায় সরকারও লক্ষ্যমাত্রা কমিয়ে 5.2% নির্ধারণ করে। তবে বছর শেষে সব নেতিবাচক আশঙ্কাকে উড়িয়ে দিয়ে 5%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। অর্থনীতির বেশিরভাগ সূচকে নেতিবাচক ধারা থাকলেও বছরের শেষ দিকে পোশাক রপ্তানিতে গতি ফিরে। মহামারীতেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। 5.24, যেটা সম্মানজনক সংখ্যা বলে মনে করি। অন্যান্য আমাদের অঞ্চলের দেশের অর্জনের তুলনায় আমরা উপরেই আছি। এখন আমার দায়িত্ব হবে পরবর্তী যে বছর আমরা শুরু করলাম এতে বেরিয়ে আমরা পূর্বের যে লাইনে ছিলাম 8+, সেখানে আমাদেরকে যেতে হবে। চলতি বছরে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা ও অপচয় কমানোর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এই অস্বাভাবিক বছরে প্রবৃদ্ধি যথাযথ হওয়া সম্ভব হয়নি, কিন্তু আগামীতে দ্রুত আমাদের অর্থনৈতিক যে কার্যক্রম সেটাকে যথাসম্ভব স্বাভাবিক অবস্থায় নেয়ার জন্য প্রচেষ্টা দিতে হবে। এই সময় স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আমরা যতটা সম্ভব অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে যাব এবং অপচয় কম করব, অপ্রয়োজনীয় ব্যয় কম করব। 2020-21 অর্থ বছরেও 8.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছে সরকার। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ 8.15% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। করোনা ভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা আশঙ্কাজনক। অস্ত্রোপচার সফল হলেও এখনও বিপদমুক্ত নন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টে আছেন তিনি। তাকে 96 ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। সোমবার রাতে দিল্লির সেনা হাসপাতালে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয় ভারতের সাবেক রাষ্ট্রপতির। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার দল, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রণব মুখার্জি 2012 থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। করোনা টেস্টের ফলাফল বিপর্যয়ের পর একজন মনোবিদের প্রয়োজনীয়তা অনুভব করছেন জাতীয় দলের ফুটবলাররা। করোনা আক্রান্ত হওয়ার পর মানসিক ধাক্কা সামলাতে মনোবল ধরে রাখার পরামর্শ মনোবিদদের। সবকিছু বিবেচনা করে ফুটবলারদের জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়ার আশ্বাস দেন বাফুফের সাধারণ সম্পাদক। অনেক হ্যাম্পার গেছে, তো এটা আমাদের জন্য অনেক কষ্টকর। অনেকে আমরা টেস্ট করে নিচ্ছি, তারপরও কিছুটা একটা আতঙ্কিত থেকে যাচ্ছে। সাইকোলজির দিক দিয়ে মনে করেন আমরা অনেক ডেভেলপ করতে পারবো। কোন দিক দিয়ে মনে করেন আমাদের ল্যাকিংস আছে, কোন সমস্যাটা আমাদের পারফরমেন্সে প্রভাব ফেলবে, সেদিক দিয়ে মনে করেন উনি যদি আমাদের দায়িত্বে থাকেন তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো। সুশান্ত বাবলু রাসেলদের বক্তব্যই বলে দেয় এই মুহূর্তে ফুটবলারদের মানসিক প্রেরণা দরকার। মাঠেই যাদের বাড়িঘর, দীর্ঘ 5 মাস ধরে তারা মাঠে নেই। করোনাকালের কষ্টের সঙ্গে বোঝা হয়েছে করোনা আক্রান্তের গ্লানি। বারবার নানা ঝক্কির মুখোমুখি ফুটবলাররা। ক্যাম্পে যোগ দেওয়ার আগেই করতে হয়েছে 2 দফা করোনা টেস্ট। ত্রুটিপূর্ণ ব্যবস্থার জন্য দলের প্রায় 60% ফুটবলারের করোনা ধরা পড়ে। মনোবিদরা মনে করেন এতে ফুটবলাররা ভুগতে পারেন বিষণ্ণতায়, তাই পরামর্শ দিলেন কিছু। ইমাজিন করা যে তাদের আসলে বেশ কিছু ভালো পজিটিভ অ্যাচিভমেন্ট আছে। সো এই ছোট ছোট কাজগুলো আসলে পজিটিভ অ্যাটিটিউডগুলো আসলে তাদেরকে হেল্প করবে মাঠে একটা ভালো পারফরমেন্স করবার জন্য। এবং সবসময় তাদেরকে যে জিনিসটা আরেকটু ইম্পর্টেন্ট, যে জিনিসটা ফুটবল প্লেয়ারদের জন্য, যে এই সময়ে তাদের অ্যাংজাইটি লেভেলটা আসলে ঠিক যাচ্ছে কিনা বা ঠিক আছে কিনা সেটা একটু চেক করে নেওয়া। শরীরের সঙ্গে মনের সম্পর্ক, তার সঙ্গে জড়িত পারফরমেন্সের ব্যাপারটা আজ করতে পেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জামাল ভুঁইয়াদের জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাফুফে। মিড অফ দিস আগস্ট আমাদের কোচিং প্যানেল যখন ইউকে থেকে চলে আসবে, উইথ কনসাল্টিং উইথ দেম এবং আমাদের ন্যাশনাল টিমস কমিটির সাথে কথা বলে আমরা যদি একটা গ্রিন সিগন্যাল পাই, অবশ্যই আমরা খুব
খুব ভালো হাইলি কোয়ালিফাইড একজন মনোবিদ আমাদের দলের জন্য অবশ্যই ডিপ্লয় করতে পারি। আমাদের কাছে বেশ কিছু সিভিও পড়ে আছে যারা কাজ করতে চায়। করোনা ফলাফলের ভয়াবহ বিপর্যয়ের পর বর্তমানে গাজীপুরের একটি রিসোর্টে 28 জন ফুটবলার প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আরেকটি ফলাফলের অপেক্ষায় আছেন। মেহেরি নাইম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং প্রথম দেশ হিসেবে রাশিয়ায় কোভিড ভ্যাকসিনের অনুমোদন, অক্টোবরেই ব্যাপক হারে উৎপাদন, দেশে 33 জনের মৃত্যুর খবরে শেষ হলো নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।